রাঙামাটিতে পাহাড় ধসে প্রাণহানির জন্য 4টি কারণ চিহ্নিত করল ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত পাহাড়ে ফের বসতি স্থাপন হবে মারাত্মক ঝুঁকি, মত বিশেষজ্ঞদের। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও মশা নিধনে বৈষম্যের শিকার রাজধানীর 16টি ইউনিয়ন। ওয়ার্ডগুলোতে মশা দমন কার্যক্রম চললেও যথেষ্ট নয় অভিযোগ বাসিন্দাদের। মাদারীপুরের রাজৈরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত, আহত হয়েছেন 15 জন। ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, দীর্ঘ যানজট। ঈদ উপলক্ষে দেশীয় কাপড়ের অন্যতম পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে জমে উঠেছে বেচা কেনা। নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এবং আগামীকাল শুরু হচ্ছে ব্রেক্সিট বাস্তবায়ন আলোচনা। ঝরে আছে যুক্তরাজ্যে বসবাসরত 30 লাখ ইউরোপিয়ান অভিবাসীর ভাগ্য। দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরাও। খবর সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির জন্য স্মরণকালের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পাশাপাশি অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বসতি স্থাপন সহ 4টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। 4 দিনের উদ্ধার কাজ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সরকারের শীর্ষ পর্যায়ে এ ধরনের রিপোর্ট দিতে যাচ্ছে সংস্থাটি। তবে এবারের প্রবল বর্ষণে সবগুলো পাহাড়ই ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন ওইসব পাহাড়ে পুনরায় বসতি স্থাপন মারাত্মক ঝুঁকির কারণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণহানির জন্য প্রধান 4টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। অনুসন্ধানকারী কর্মকর্তাদের মতে মূলত অধিকাংশ পাহাড়ের চূড়া 70 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকায় প্রবল বর্ষণের ফলে বৃষ্টির পানি সরাসরি পাহাড়কে ক্ষতিগ্রস্ত করেছে। প্রধানত এই কারণেই পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া পাহাড়গুলো গাছ শূন্য থাকার পাশাপাশি অপরিকল্পিতভাবে বসতি গড়ে তোলায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে মত তাদের। পাহাড়ের যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এগুলো কিন্তু বিনষ্ট করা হচ্ছে, নেড়ে করে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এখানে ই করা হচ্ছে। এবং আরবানাইজেশন মানে লোকজন এখানে বসবাস করছে বেশি পরিমাণ আপনার, যার ফলে কিন্তু একটা ফ্যাক্টর এটা। আবহাওয়া অফিসের তথ্য মতে পাহাড় ধসের আগে অর্থাৎ 12 জুন রাঙ্গামাটিতে 365 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। এর আগে 2004 সালের 11 জুলাই 337 মিলিমিটার এবং একই বছরের 21 জুন 304 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই বৃষ্টিপাতেই রাঙ্গামাটিতে পাহাড় ধসের মূল কারণ বলে মনে করছেন জেলা প্রশাসক এবং স্থানীয় পৌর মেয়র। যেখানে মানুষ মরেছে সেখানে নয়, আপনারা ঘুরলে দেখবেন প্রত্যেকটি পাহাড়ের চূড়া ন্যাড়া এখন ভেঙে গেছে, যেখানে ঘরবাড়ি ছিল না ওইখানেও। তার মানে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল কারণে এই ঘটনাটা ঘটেছে। মাটির এই অবস্থাটা আমার মনে হয় খুবই ভালো না, কারণ এখানে আগে তো এই ধরনের ঘটনা ঘটেনি কখনো। সোমবার ভোররাতের প্রবল বর্ষণে রাঙ্গামাটি 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলার অন্তত 115টি পাহাড়ে ধসের সৃষ্টি হয়। এর মধ্যে বড় ধরনের ধস হয়ে প্রাণহানি হয়েছে অন্তত 15টি পয়েন্টে। এসব পয়েন্টে পুনরায় বসতি স্থাপনের চেষ্টা করছে ক্ষতিগ্রস্তরা, কিন্তু এই পরিস্থিতিতে পাহাড় ব্যবস্থাপনা ছাড়া সেখানে বসতি স্থাপন মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে বলে মনে করছেন এই গবেষক। সেখানে যদি আমি আবার গিয়ে বসতি স্থাপনা করি, আবার বৃষ্টি হয়, সেখানে আবার স্লাইড করবে। যেই পাহাড়গুলো ল্যান্ডস্লাইড প্রবাবিলিটি আছে, সাসেপ্টিবিলিটি আছে, ঝুঁকিপূর্ণ আছে, সেগুলো অ্যাসেসমেন্ট করে দেখে শুনে সেখানে বসতি স্থাপনা করা যাবে, অন্যথায় করা সম্ভব হবে না। বিশেষজ্ঞদের মতে রাঙ্গামাটির অধিকাংশ সড়ক তৈরি করা হয়েছে পাহাড় কেটে, কিন্তু রাস্তা নির্মাণের জন্য পাহাড় সঠিকভাবে কাটানো হয় সেগুলো ধসে রাস্তার উপর এসে পড়ছে। পাহাড়ের মাটি গাছগাছালি সহ রাস্তার উপর এসে পড়ায় এসব সরাতে উদ্ধারকারীদের চরম বেগ পেতে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে খাগড়াছড়ির রামগড়ে আজ সকালে আবারও পাহাড় ধসে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিএনপি সরকারের আমলে 4 লাখ বাঙালিকে পাহাড়ে পুনর্বাসন করে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করে একথা বলেন তিনি। যাদেরকে 4 লাখ বাঙালিকে নিয়ে ওখানে পুনর্বাসিত করেছে তাদের ভবিষ্যৎ ছিল বিপন্ন, তাদের জন্য কোনো ব্যবস্থা তারা করেনি। এটা তাদেরই বিষয়। তারা ঢাকায় বসে সবসময় দুর্দশার চিত্র বলে, অথচ দুর্দশাগ্রস্ত জনগণের পাশে তারা কখনো দাঁড়া নাই। তারা হাওরেও যায়নি,
তারা উপকূলেও যায়নি, তারা এখন পর্যন্ত পাহাড়ে তারা যায়নি। রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের 16টি গেট খুলে দেয়ায় প্লাবিত হয়েছে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া সহ জেলার কয়েকটি নিম্নাঞ্চল। জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি এড়াতে প্রতিটি গেট দিয়ে 6 ইঞ্চি করে পানি ছাড়া হয়। এই অবস্থায় স্থানীয়রা ফসলি জমি নিয়ে চিন্তিত হলেও ক্ষতির তেমন আশঙ্কা নেই বলে দাবি উপজেলা প্রশাসনের। কমলদের আরও একটি রিপোর্ট। রাঙ্গামাটি কাপ্তাই লেকের ছেড়ে দেওয়া পানি মরার উপর খরার ঘা হিসেবে দেখা দিয়েছে চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়ার নিচু এলাকার বাসিন্দাদের কাছে। এমনিতে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে গত কিছুদিন ধরে এলাকাগুলো নিমজ্জিত ছিল। এখন যখন পরিবেশের উত্তরণ ঘটেছে, পরিস্থিতির উন্নতি হয়েছে, পানি নামার কথা, তার সাথে এখন যুক্ত হচ্ছে কাপ্তাই লেকের ছেড়ে দেওয়া পানি। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রকে রক্ষার জন্য প্রতি সেকেন্ডে 6 ইঞ্চি করে 16টি গেট দিয়ে পানি ছাড়ছে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ। তবে যদি রাঙ্গামাটি এলাকায় আবারও বর্ষণ শুরু হয় তাহলে হয়তো পানি ছাড়ার পরিমাণ আরও বাড়বে। 109 ফুট ঘন পানির উচ্চতা হইলে এটা ঝুঁকির মাত্রায় চলে যায়, 109-এর উপরে হয়ে গেছে। তাই অতিরিক্ত যে পানিটা আমাদের রয়েছে সেই পানিটা স্পিলওয়ে দিয়ে আমাদের ছেড়ে দিতে হচ্ছে বাধ্য হয়ে। এই পানি ছাড়ার ফলে যেটা হবে, এই রাঙ্গুনিয়া এবং রাউজানের যে নিম্ন এলাকাগুলো কিছু অংশ তলিয়ে যেতে পারে। আর কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ফলে প্লাবিত হচ্ছে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়ার বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া গুমাইবিল কিছুটা প্লাবিত হয়েছে। তবে পানির পরিমাণ যদি আরো বাড়ে তাহলে হয়তো বসতবাড়িতেও পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নিম্ন অঞ্চলে আমাদের এলাকাটা বেশি ক্ষতি হবে গুমাইর বিলের। এটা পানির যতটুকু পানি হয়েছে, এই পানি সবগুলো প্লাবিত হবে, আমাদের ঘরবাড়ি নষ্ট হবে, পশু নষ্ট হবে। নদী সাইডে যে ঘরবাড়ি আছে ওগুলা হতে হবে, ঘরবাড়ি ভেঙে যাবে, বাসে নিয়ে যাবে। এদিকে গুমাইবিলের ধান আগে কেটে নেওয়ায় ধানের তেমন ক্ষতি হয়নি। তবে কৃষকরা বলছেন আগামীতে চাষাবাদের জন্য তাদের বীজতলা প্রস্তুত করতে হবে, কিন্তু পানি থেকে গেলে সেই বীজতলা তারা তৈরি করতে পারবে না। যদি এখানে পানি থাকে তাহলে ওইদিকে যদি পানি ছাড়ে এদিকের পানিগুলো নামবে না, এটা আমাদের সমস্যা। আমাদের রাঙ্গুনিয়াতে এই চন্দ্রকোনা, বর্মোত্তর, সরবপাড়া, খোদালা, শিলক, পদুয়া, এখানে কোটি কোটি টাকার ক্ষতি হবে। 1954 সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় বাদ দিয়ে তৈরি করা হয়েছিল এই বিদ্যুৎ কেন্দ্র, এবং উলসাই পাহাড় থেকে নেমে আসা পানি আটকে রেখে এই বিদ্যুৎ উৎপাদন করা হয়। রাঙ্গামাটির গুমাইবিল থেকে কমল দে, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও বলেছেন নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে, যার মাধ্যমে এদেশে গণতন্ত্র ফিরে আসবে। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণে শোকসভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন তিনি। একটা নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আনো, যাতে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সহায়ক সরকার এবং সকল দলের ভোটার এজেন্ট সেখানে উপস্থিত থাকবে, সেরকম একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। পাহাড় ধসে যেভাবে মানুষগুলি মারা গেল, কিন্তু এই মানুষগুলিকে উদ্ধার করা, তাদের পুনর্বাসন করা, সেরকম এই বর্তমান সরকারের কোনো চিন্তা ভাবনা আমরা দেখছি না। মশা দমন কার্যক্রমে বৈষম্যের শিকার রাজধানীর 16টি ইউনিয়নের বাসিন্দা। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও মশা নিধনের কোনো কাজই হয় না এখানে। এদিকে নগরীর ওয়ার্ডগুলোতেও মশক নিধন কার্যক্রম চললেও তা যথেষ্ট নয় বলে মনে করেন অনেক এলাকার বাসিন্দারা। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মন্তব্য, ইউনিয়নগুলো থেকে রাজস্ব আদায় শুরু না হওয়ায় এসব এলাকায় মশক নিধনের কাজ করা সম্ভব হচ্ছে না। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। দিনরাত 24 ঘন্টা মশারি টানিয়েও আতঙ্কে থাকতে হয় শ্যামপুরের বাসিন্দাদের। কয়েল বা অন্য কোনো উপাদানে ঘরের মশা তাড়ানো গেলেও বাইরে বের হলেই মশার আক্রমণের ভয়ে। সম্প্রতি চিকুনগুনিয়া রোগের প্রভাব বেড়ে যাওয়ায় বেশ আতঙ্কগ্রস্ত তারা। পড়তে বসলেই মশা কামড় দেয়, আর চুলকে পুরা হয়ে যায়, মানে গোটা গোটা, তারপর ফুলে যায়। সরকার যদি কোনো না করে তাহলে আমাদের তো কিছু করার নেই, মশার কামড় খেয়ে আমাদের থাকতে হয়। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, তাই অনেক অসুবিধা আছে। এখানে কোনো মশার ওষুধ কেউ দিতে আসে না। জনপ্রতিনিধিরা জানান, মশা দমন বেশ ব্যয়বহুল কাজ হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষে তা চালানো অসম্ভব। অন্যান্য নাগরিক সেবার চেয়ে এই মুহূর্তে মশা নিধনে নগর কর্তৃপক্ষের উদ্যোগ জরুরি বলেও দাবি তাদের। সিটি কর্পোরেশন কর্তৃক মশা নিধন করা সম্ভব, কিন্তু ইউনিয়ন পরিষদ কর্তৃক মশা নিধনের বিষয়টা সম্ভব নয়। অনেক টাকা পয়সার দরকার। এটা নিশ্চয়ই সিটি কর্পোরেশন দায়িত্ব নেবে। আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ, আমরা সাহায্য করবো, সহায়তা করবো।
ঢাকা উত্তর ও দক্ষিণের 92টি ওয়ার্ডে ট্র্যাশ প্রোগ্রাম সহ প্রায় সারা বছরই চলে জলাশয় পরিষ্কার ও ওষুধ ছিটানোর কাজ। তবে তা কেবল বড় রাস্তা ও আশপাশের গলিতে সীমাবদ্ধ থাকায় ভেতরের এলাকাগুলোতে থেকেই যায় মশার উপদ্রব। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়া এলাকাগুলোতে মশা জন্ম নেওয়ায় এই ঝুঁকি থাকে আরো বেশি। মশার যেটা দেওয়ার ওটাই নিয়েই ঢোকে, কিন্তু এদিকে ঢোকে না, ওই মেন রোডে চলে যায়। মশার যে ওষুধটা আমাদের কার্যালয়ে পাঠাবে, ওখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করব এবং তদারকি করব যে নির্দিষ্ট স্থানে মশার ওষুধ দেওয়া হচ্ছে কিনা। আমরা সচেতন আছি এবং জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা লিফলেট দিয়েছি, আমরা মাইকিং করছি। আমার ওয়ার্ডে যদি 4টা মেশিন আছে, 4টা মেশিনের জায়গায় যদি আরো 2টা করে মেশিন 3টা করে মেশিন বাড়াই দেওয়া হয় তাহলে আরো ভালো হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, ওয়ার্ডগুলোতে মশা মারার ওষুধ সরবরাহ বাড়ানো হলেও আপাতত ইউনিয়নগুলোতে কাজ করা সম্ভব হচ্ছে না। কতগুলো ইউনিয়ন আমাদের সিটি কর্পোরেশন আওতায় চলে আসবে। এখনো যেহেতু তাদের কাছ থেকে আমরা আসলে রেভিনিউটা এখন ওইভাবে কালেকশন শুরু হয়নি, এ ব্যাপারে আমাদের আলোচনা চলছে, আমাদের কর্মপন্থা নির্ধারণের পদ্ধতি চলছে। 2016 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও 16টি ইউনিয়নের কয়েক লাখ অধিবাসীর নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে তা কেবল কাগজপত্রেই সীমাবদ্ধ রয়ে গেছে, এমনটাই মন্তব্য স্থানীয়দের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ কর্মস্থল ও বিভিন্ন সময় চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে সকাল 6টা থেকে 24 ঘন্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছে বিএমএর চিকিৎসকরা। দুর্ভোগে পড়েছেন রোগীরা। এই মুহূর্তে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, ইমদাদ, আপনি জানেন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে 24 ঘন্টার কর্মবিরতি অর্থাৎ প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছে চিকিৎসকরা, যেটি আগামীকাল সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। এবং এর অংশ হিসেবে আমরা বিভিন্ন রাজধানীর হাসপাতালে ঘুরে দেখেছি যে রোগীরা কিন্তু যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু ব্যাপক বিড়ম্বনার মধ্যে পড়েছেন এবং বলা যায় যে ভোগান্তির চরম সীমায় তারা পৌঁছেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জেনেছি, তারা বলছেন যে যে সমস্ত টেস্ট করার জন্য এমবিবিএস ডাক্তার অথবা ডাক্তার প্রয়োজন হয় সেগুলো কিন্তু তারা করতে পারছেন না। এর মধ্যে আলট্রাসোনোগ্রাফি, ইকো, অ্যান্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, ল্যাপ্রোস্কোপি এবং আজকের দিনে কিন্তু কোনো ধরনের অপারেশনও কিন্তু করা সম্ভব হবে না চিকিৎসকের অভাবে। তবে আমরা জানি যে অন্যান্য দিনে হাসপাতালে আমরা দেখি যে ধরনের একটা ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করি রোগীদের, সেই উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে আমরা কম দেখছি। কারণ রাজধানীতে যেসব রোগীরা আছেন তারা হয়তো আগে থেকে জেনেছেন বলে তারা আসে নাই, কিন্তু আগের দিনে অথবা তারও আগের দিনে যারা বিভিন্ন জেলা থেকে কোনো ধরনের তথ্য ছাড়াই এসে পৌঁছেছেন তারা সব থেকে বেশি বিড়ম্বনায় পড়েছেন। আমরা এখানে এসে কথা বলেছি গোপালগঞ্জ এবং সিলেট, ময়মনসিংহ থেকে আসা বিভিন্ন রোগীদের সাথে। তারা বলছেন যে আজকের দিনে তাদের হয় ফেরত যেতে হবে অথবা আগামীকালকে কখন ডাক্তার তারা দেখাতে পারবেন সে সম্পর্কে তারা নিশ্চিত নন। এবং আরো একটি বিষয় বলে রাখি যে এখানে ব্লাডের যত ধরনের টেস্ট আছে, এক্স-রে, ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, এই সমস্ত টেস্ট করা হলেও সমস্যা হচ্ছে যে কোনো রিপোর্টই কিন্তু তারা আজকে পাবেন না। অনেকে আছেন যারা একসাথে হয়তো 7টা, 8টা, 10টা টেস্ট করছেন, কিছু টেস্ট আজকে করাতে পারবেন, হয়তোবা কিছু করাতে পারবেন না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে তারা এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। এবং আপনাকে আরো বলে রাখি যে এর আগেও কিন্তু গত 23 তারিখেও কিন্তু 23শে মে একইভাবে কিন্তু এই কর্মবিরতি অর্থাৎ প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছিলেন চিকিৎসকরা। সেদিনও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছিল। এবার কিন্তু পরিসর বাড়ানো হয়েছে এবং বিএমএর পক্ষ থেকে জানানো হয়েছে ঈদের পরে তারা আরো কঠোর আন্দোলনের দিকে যাবেন। এবং তাদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সম্প্রতি 73 জন চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে এবং একইভাবে 100 হাসপাতাল ভাঙচুর করা হয়েছে। এবং এরই অংশ হিসাবে তাদের নিজেদের নিরাপত্তার জন্যই মূলত তারা এই ধরনের ধর্মঘটের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তারা এই ধরনের কার্যকলাপ অর্থাৎ এই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থেকে তারা বিরত থাকবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল গ্রিন লাইফ হসপিটাল থেকে সবশেষ খবর। ইমদাদ। নিরাপদ কর্মস্থল ও বিভিন্ন সময় চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে সকাল 6টা থেকে 24 ঘন্টার জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছে বিএমএর চিকিৎসকরা। সে খবর জানাচ্ছিলেন মুজাহিদ শুভ। সময় সংবাদে আরো থাকছে, নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ। অভিযুক্ত স্বামী আটক, হত্যাকাণ্ড বলেই প্রাথমিক ধারণা পুলিশের। এবং ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভোলার বোরহানউদ্দিনের একটি চক্র। সর্বশান্ত সাধারণ মানুষ নিয়ন্ত্রণে আনতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাবা, ছোট্ট শব্দের ব্যঞ্জনা অপার।
সন্তানের সাথে যার বিশুদ্ধ সম্পর্ক, পৃথিবীর আদি থেকে আজ অবধি চিরন্তন ভালোবাসার আধার তিনি। সন্তানের মঙ্গল কামনায় সদা জাগরুক যে প্রাণ, তিনিই বাবা। ভালো কিংবা খারাপ যে কোনো সময়ই মমতা নিয়ে পাশে থাকেন তিনি। যদিও বাবার প্রতি ভালোবাসা প্রকাশে একটি দিন কোনোভাবেই পর্যাপ্ত নয়, তবুও বিশেষ এই দিনে সন্তানের সাথে বাবার সম্পর্ক নিয়ে দেখুন ফয়সাল মোর্শেদের রিপোর্ট। সবার চোখ তখন মাহমুদুল্লাহ রিয়াদের দিকে। দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিতে যার অনবদ্য সেঞ্চুরিতে মোহিত পুরো দেশ। আর তখনই ছেলে রাইদের আবির্ভাব। বাবা রিয়াদ ব্যাট উঁচিয়ে স্মরণ করলেন সন্তান রাইদকে। ছেলে স্বাক্ষর দেয়া ব্যাটে যে হাসলো বাংলাদেশ। এমনই হন বাবারা, নিজেদের পূর্ণতা কিংবা অপূর্ণতায় সবসময় থাকে সন্তান। সময়ের আবর্তনে সন্তানও হয়ে ওঠেন বাবা। ভালোবাসার পরম আধার যে সন্তান, ভালো লাগার সব অনুভূতি থাকে তাকে ঘিরে। আদর, স্নেহ আর মমতায় বড় করেন আত্মজকে। জীবন সায়ান্নে সন্তানের সান্নিধ্যে বড় হয়ে ধরা দেয় বাবার কাছে। কোলে নিতাম, চুমু দিতাম, ওকে নিয়ে ঘুরতাম, বিভিন্নখানে যেতাম। আমরা 3 ভাই, আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছেন, কিভাবে আমাদেরকে বড় করেছেন, সেগুলো এখন আসলে উপলব্ধি করা যায়। বাবা হিসেবে এটা আমার সার্থকতা, কোনো চাওয়া পাওয়া নাই। আমার বাচ্চারাও আমার বাবা, আমার বাবাও আমার বাবা। বাবাদের ভালোবাসার প্রকাশ হয়তো জোরালো হয় না তেমন, কিন্তু মন খারাপ কিংবা ভালো লাগায় সন্তানের চোখে শেষ আশ্রয় কিন্তু বাবাই। বাবাদের এমন আদরে এগিয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম। পরম স্পর্শে পূর্ণতা পায় প্রতিটি সন্তানের জীবন। তবু বাবার সাথে সন্তানের সম্পর্ক যেন অনেকটা আধো ভয় মিশ্রিত ভালোবাসার সম্পর্ক। পরম ভরসা আর নির্ভরতার এই সম্পর্কে কখনোই বলা হয়ে ওঠে না বাবা ভালোবাসি তোমায়। মেয়েদের প্রথম তাদের স্বপ্নের মানে রাজপুত্রকে যখন তারা কল্পনা করে, বাবার সাথেই কিন্তু তারা তুলনা করে। এখন যদি বাবা যদি আমাদের সাথে থাকতে হয়তো বা উনি যেমন ছোটবেলায় আমাদেরকে আগলে রাখছে, আমরা তেমন চেষ্টা করতাম যে ওনার প্রতি আমাদের যে দায়িত্ব সেগুলো পালন করার জন্য। পৃথিবীতে প্রতি মিনিটে জন্ম নেয় 250 শিশু, সেই সাথে জন্ম নেন 250 বাবা। জন্ম নেয় 250 স্নেহ আর ভালোবাসার উৎস, যে উৎসের ছায়াতলে টিকে থাকে পরম্পরা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। সকাল 8টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফায়ার সার্ভিস জানায়, সকালে উপজেলার কামালদি এলাকায় বরিশাল থেকে রংপুরগামী একটি বিআরটিসির বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন, আহত হন 16 জন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতদের মধ্যে একজন হল রংপুরের শুভ ঘোষ ও আরেকজন বরিশালের জাকির হোসেন। এছাড়া অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমরা উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছে বাস এবং ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষ হতে আমরা 15-16 জনকে আহত, তাদেরকে হসপিটালে প্রেরণ করি এবং 3 জন লোক, 2 জন জায়গায় ডেড আর 1 জন হসপিটালে মারা গেছে। নারায়ণগঞ্জে যৌতুকের জন্য এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতরাতে রূপগঞ্জের ইছাখালী গ্রামে এই ঘটনা ঘটে। স্বামী জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ। তবে জুয়েলের পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা দাবি করা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা নয়। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবিতে ডেস্ক রিপোর্ট। নিহতের স্বজনরা জানায়, 1 বছর আগে সুমির পরিবারের অমতে জোর করে তাকে বিয়ে করে ইছাখালী গ্রামের মারফত আলীর ছেলে জুয়েল মিয়া। তবে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নানাভাবে তার উপর অত্যাচার চালাতে থাকে জুয়েল ও তার পরিবারের সদস্যরা। শনিবার তাকে মারধর করা হলে গুরুতর আহত হয় সে। পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুমি আহত হয়েছে দাবি করে তাকে হাসপাতালে ভর্তি করে জুয়েল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মনে করতে দেবো আমি দিতার দাম না বাকি উনি আমার মায়া বেলা কারণ দেবা আছে আমার মায়া কারণ দেওয়া নাই আমার মায়াটা ফাঁসিতে মারছে। শ্বশুর শাশুড়ি সবাই নির্যাতন চালাইছে ওর উপরে। আমি সুষ্ঠু বিচার চাই, যেটা চাই আমি ওর ফাঁসি চাই। ঘটনা জানাজানির পরপরই জুয়েল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ডেড বডিতে যে সিমটমগুলো আছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না যে এটা আত্মহত্যার কোনো ঘটনা। আমার কাছে মনে হয়েছে যে এটা হত্যাজনিত ঘটনা। এটা তাকে সম্ভবত শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারে বলে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পীর খাদেম ও জিনের বাদশা সেজে প্রতারণার মাধ্যমে দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভোলার বোরহানউদ্দিনের একটি প্রতারক চক্র। সহজ সরল মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সর্বশান্ত করে রাতারাতি বিত্তশালী বনে যাচ্ছে প্রতারকরা। প্রায় এক যুগ এ প্রতারণা চললেও নিয়ন্ত্রণে আনতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সম্প্রতি পুলিশ এক প্রতারকের কাছ থেকে 6 লাখ টাকা উদ্ধার করে ফেরত দিলে চাঞ্চল্য সৃষ্টি হয়। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আজকের থেকে শান্তি পাবে আব্বা, কেন বা পবিত্র কোরআন কারিম থেকে আল্লাহর কুদরত আল্লাহ নিরাখলাসকে তুমি কোরআন থেকে জানতে পারছো। আপদে পথ থেকে মুক্তি পাবে, বলামতি পথ থেকে মুক্তি পাবে, গুনাহগারের থেকে ক্ষমা পাবে। গভীর রাতে মোবাইলে ফোন করে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান ও গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বোরহানউদ্দিনের ফুলকাচিয়া গ্রামের প্রতারক চক্র। খোঁজ নিয়ে জানা গেছে 2006 সালে আজাদ হাওলাদার ও শেখ সাদির মাধ্যমে শুরু হয় এ প্রতারণা। একসময় দিনমজুর আজাদ হাওলাদার প্রতারণার মাধ্যমে স্থানীয় কুঞ্জেরহাট বাজারে গড়ে তুলেছে বজলু হাওলাদার প্লাজা নামের বহুতল মার্কেট। এই প্রতারক চক্রটি পারিবারিক সমস্যা, সন্তান বা স্বামী স্ত্রীর আগাম মৃত্যুর ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা। ফোন দিছে আর কি কাকি কয় আপু আপনি টাকা 4000 তো দিছেন, এখন আপনি 1 কেজি দুধ কিনতে আরো 5000 টাকা লাগবে, জিনিস বেচছে তো হেবে শেষে 5000 টাকা এখন মানে ফাটাইছে। এবার 3বার ফাটাইছি টাকা, পরে এই নম্বরে ফোন ঢোকো না আর কোনো খোঁজ খবরও নেই। শেখ সাদি হাওলাদারের গুরু আর আজাদ হাওলাদারের এটার চর্চা, এটার পরিচালনাটা করে। বাড়ি আছে, ফাঁসসালাম বাড়ি, কুঞ্জুরাটে মার্কেট আছে, তারপরে তেলের ব্যবসা করে আজাদ। শেখ সাদি ভাই ঢাকাতে জুরুফুমা জুয়েলার্স আছে। সম্প্রতি টাঙ্গাইলের নাদিয়া ইসলাম পারুল নামের এক গৃহিণীর কাছ থেকে 75 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশ কথিত জিনের বাদশা জুয়েল মাতব্বর সহ 5 সহযোগীকে গ্রেফতার করে। তার কাছ থেকে 6 লাখ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়। আমি বুঝতে পারি ওরা আমাকে প্রতারিত করতে আসছে, তারপর আমি সার্কেল এসপি স্যারের কাছে আসি। যেভাবে হোক টাকাটা নিচে আমরা টাকাটা ডাবল দিয়ে দিছি আর কি, আর জীবনে জুয়েলি কাম করবো না। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, জিন ব্যবসা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জিনের আসর কোনোভাবেই যাতে বোরহানউদ্দিন বসাইতে না পারে এজন্য পুলিশ তৎপর আছে। শুধু বোরহানউদ্দিন এবং দেশের অন্য প্রান্তের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য পুলিশ কাজ করতেছে। বোরহানউদ্দিনের ফুলকাচিয়া গ্রামের প্রায় 200 পরিবার এই প্রতারণার সাথে জড়িত। সময় সংবাদ, ভোলা। সময় সংবাদে আরো থাকছে, আজ ফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সরফরাজের প্রথম এবং কোহলিদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশন। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ। উৎসব যে কোনো উৎসবেই হোক, শাড়ি ছাড়া বাঙালি নারীর উদযাপন যেন অসম্পূর্ণ। প্রতিবারের মতো এবারও তাই টাঙ্গাইল ও তাঁতের শাড়ির দোকানগুলোতে ছিল বেশ ভিড়। ক্রেতাদের চাহিদা মতো বাহারি রং আর নকশা করা হয়েছে শাড়িতে। রাজধানীর শাড়ির দোকান ঘুরে সেখানকার কেনাকাটার খবর জানাচ্ছেন বিথি হক, ক্যামেরায় ছিলেন মামুন। ঈদ, পূজা, বড়দিন বা পহেলা বৈশাখ, বাঙালি সাজের চিরাচরিত রূপ ফুটে ওঠে শাড়িতেই। নিজেকে সাজাতে নারীরা বরাবরের মতো এবারও পছন্দের তালিকায় শীর্ষে শাড়িকেই রেখেছেন। আর এবার ক্রেতাদের বাড়তি আকর্ষণ টাঙ্গাইল তাঁত ও হাফ সিল্কের প্রতি। শাড়ি আসলে বাঙালির এটা হচ্ছে ট্রেডিশন।
মানে শাড়ি যে কোনো ভালো অনুষ্ঠান বড় অনুষ্ঠানে আমরা সাধারণত শাড়ি পছন্দ করি বাঙালিরা। ব্লকের শাড়ি, তারপরে হচ্ছে টাঙ্গাইলের শাড়িটা, আমরা সবসময় টাঙ্গাইলের শাড়ি ইউজ করি। দেশি শাড়ির প্রতি আমরা বেশি পছন্দ করি। এসব শাড়ির দাম ও মান নিয়েও সন্তুষ্ট ক্রেতারা। প্রাইসটা মোটামুটি মানে ডিজাইন অনুযায়ী রিজনেবল, শাড়ি অনুযায়ী রিজনেবলের মধ্যেই নিয়ে আমি এখানে ভালো লাগে, আসলে এক জায়গার মধ্যে পেয়ে যাই। বিক্রেতারা বলছেন আশানুরূপ কেনাবেচা এখনো শুরু হয়নি, তবে শেষ সপ্তাহটা ভাগ্য ফেরাতে পারে তাদের। গত বছরের তুলনায় এবার একটু কমই আছে, গত বছর একটু ভালো ছিল সেলটা। ঢাকাতে যারা আছে তারা অনেক সময় দেখা যায় অতিরিক্ত ভিড় পছন্দ করে না, যখন মানুষ কিছু কমে যাবে তখন ওরা আবার দেখবেন যে আসছে, তখন আবার ওদেরকে নিয়ে আমাদের আবার ভিড় শুরু হয়ে যাবে। সিল্ক, কাতান, জামদানি, মসলিন, তাঁত বা টাঙ্গাইল, শাড়ি যেমনই হোক, ঈদে নারীদের কেনাকাটায় শাড়ি থাকবে তালিকার শীর্ষে, এমন মতামত ক্রেতা বিক্রেতা সকলের। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। পাইকারি ক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশীয় কাপড়ের অন্যতম বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রোজা শুরু হওয়ায় 2 সপ্তাহ আগে থেকেই জমে উঠেছে বেচাকেনা। ঈদ উপলক্ষে দোকানে দোকানে নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশীয় কাপড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশে তৈরি প্রায় সব ধরনের কাপড় মেলে এই বাজারে। ঈদ উপলক্ষে বাজারের ছোট বড় প্রায় 5000 দোকানে নিত্য নতুন ডিজাইন করা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রমজানের 2 সপ্তাহ আগে থেকেই জমে উঠেছে পাইকারি বেচাকেনা। দেশের নানা প্রান্ত থেকে পাইকারদের ভিড়ে বাজার মুখরিত হওয়ায় খুশি বিক্রেতারা। মানে গত ঈদের থেকে তুলনায় এবার বেচাকেনি আগের চেয়ে ভালো, আমাদের প্রোডাকশনও ভালো। শাড়ি, লুঙ্গি, 3 পিস, ছাপা কাপড়, বেডশিট সবই মোটামুটি ভালো। এর মধ্যে আপনার 450, নিম্নতম 450, আর কোয়ালিটির শাড়ি হলো 600 থেকে 700 টাকা। কাপড়ের দামগুলো গত বছর যেরকম ছিল এরকমই, বাড়ে নাই তেমন, বরঞ্চ কিছু কিছু মাল আরো কমছে। একই বাজার থেকে সব ধরনের কাপড় সুলভ মূল্যে কিনতে পেরে সন্তুষ্ট পাইকারি ও খুচরা ক্রেতারাও। টাঙ্গাইল শাড়ি, মুসলিম কাপড় এগুলো সব পাওয়া যায় আর কি, যার কারণে আমরা এই বাবুরহাটে আসি, প্রতি সপ্তাহে আসি। সাশ্রয়ী মূল্যে গুণগত মান ভালো থাকে এবং এদের কাপড় দিলে এলাকার লোকজন খুব যথেষ্ট খুশি হয়। ঈদ উপলক্ষে প্রতি সপ্তাহে হাটে 1200 কোটি টাকার লেনদেন হয় বলে জানালেন এই ব্যবসায়ী নেতা। রমজানের প্রায় 15-20 দিন আগে থেকে বেচা কিনা ইনশাল্লাহ ভালো। ঈদ উপলক্ষে একটু বেশি, আরো মানে প্রায় 1200 কোটি টাকার মতো লেনদেন হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন পাইকারি দেশীয় কাপড়ের হাট বসে শেখেরচর বাবুরহাটে। সময় সংবাদ, নরসিংদী। এদিকে রমজানের শেষ মুহূর্তে এসে জমজমাট হয়ে উঠেছে দেশের বিভিন্ন জেলার শহরে ঈদ বাজারগুলো। ক্রেতা সমাগমে মুখর এখন প্রতিটি ছোট বড় মার্কেট ও বিপণী বিতানগুলো। ঈদ মানে আনন্দ, আর এই আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দেয় একটি নতুন পোশাক। তাই স্বাদ আর সাধ্যের মাঝে নিজের পছন্দের পোশাকটি বেছে নিতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে চুয়াডাঙ্গার মার্কেটগুলোতে। আর ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে দোকানিরাও পসরা সাজিয়েছেন নানা রঙের ও ঢঙের পোশাকের। এদিকে চলতি বছর দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় নানা চলচ্চিত্র ও সিরিয়ালের পোশাকের কদর রয়েছে বলে জানিয়েছে মেহেরপুরের ব্যবসায়ীরা। আর পছন্দ মতো পোশাকের গুণগত মান যাই হোক, দাম আগের চেয়ে বেশি বলে অভিযোগ ক্রেতাদের। গাউনটা আমার সব থেকে পছন্দের পোশাক, আর সেটাই পেয়েছি। দামগুলো অবশ্যই মানে নেওয়ার মতো, সব ঢাকার মতন এখানে আছে, তো অনেক ভালো লাগছে। ইন্ডিয়ান মালটার চাহিদাই বেশি, গতবারের চাইতে দামও তুলনামূলক অনেক বেশি, এবং বাংলাদেশের চাইতে ইন্ডিয়ান মালের চাহিদাটা বেশি আর কি। ঈদের আগে বেতন ভাতার দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান, চলে যাচ্ছি তার কাছে। রাকিব, ধন্যবাদ এমদাদ। রাজশাহী সিটি কর্পোরেশনে সকাল থেকে আমরা দেখছি শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে 11 দফা দাবিতে বেতন ভাতা এবং মজুরি বৃদ্ধির দাবিতে কিন্তু তারা আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। এবং আমরা সব ভোর থেকে দেখেছি যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে মূল ফটক ছিল সেই মূল ফটকের সামনে কিন্তু তারা ফটকের গেটটি লাগিয়ে দিয়ে কিন্তু তারা আন্দোলন করেছেন। এবং
তাদের দাবিগুলোর কথা বলে আসছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু সেইখান থেকে সরে এসে সিটি কর্পোরেশনের ভেতরে যে ভবন রয়েছে সেই ভবনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা যে দাবিটি করছেন যে আসলে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের অর্থ মন্ত্রণালয়ের যে অনুমতি ছিল সেই অনুমতি সাপেক্ষে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে নির্দেশ ছিল সেই নির্দেশ সাপেক্ষে তাদের দৈনিক মজুরি 450 থেকে 500 টাকা বৃদ্ধি করার কথা ছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত না হওয়ার কারণে কিন্তু তারা এই আন্দোলনটি করছে। এর পাশাপাশি কিন্তু হচ্ছে তারা যেটি বলছেন যে কর্মচারীদের দীর্ঘদিন থেকে যারা দৈনিক মজুরি ভিত্তিতে চাকরি করে আসছেন তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি কিন্তু তাদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে এবং চাকরি স্থায়ীকরণ করতে হবে। এর সাথে সাথে স্থায়ী কর্মচারীদের চিত্ত বিনোদন ভাতা সম্পূর্ণরূপে প্রদান করার দাবি তারা করেছে এবং 154 জন যে সম্প্রতি বরখাস্ত হয়েছে তাদের চাকরিতে পূর্ণ বহাল করার জন্য কিন্তু তারা দাবি করছেন। এবং আমরা দেখছি সকাল থেকেই কিন্তু তারা এই রাজশাহী সিটি কর্পোরেশনের মূল ফটকের সামনে থেকে তারা বিক্ষোভ করছিলেন এবং তারা সিটি মেয়র বরাবর কিন্তু তারা বারবার এই দাবিগুলো তুলছেন। তো ইমদাদ, আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশনের এই কর্মচারী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু এই গেল 12 তারিখ থেকে কিন্তু তারা তাদের এই আন্দোলন চালাচ্ছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু তারা আজকে কিন্তু 15 দিবস এই কর্মবিরতি পালন করছে রাজশাহী সিটি কর্পোরেশনে এবং তারা বারবার বলছে যে গেল 2016 সালের 24শে এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে আদেশটি জারি করা হয়েছিল তাদের মজুরি 450 থেকে 500 টাকা করার, সেটি না করা পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। তো এমদাদ, এই ছিল আমার কাছে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে সর্বশেষ। বেতন ভাতার দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দেশের বাইরের খবর, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বা ব্রেক্সিট বাস্তবায়নে আগামী 19 জুন সোমবার নির্ধারিত সময়ে আলোচনা শুরু করতে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই ব্রেক্সিট প্রক্রিয়ার সঙ্গে ঝুলে আছে যুক্তরাজ্যে বসবাসরত 30 লাখ ইউরোপীয় অধিবাসীর ভাগ্য। ইউভুক্ত দেশগুলোর পাসপোর্ট পাওয়ার পর বিপুল সংখ্যক বাংলাদেশি সন্তানদের ভবিষ্যতের আশায় দীর্ঘদিনের বসতি গড়া দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছেন ব্রিটেনে। এই ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে তারাও শঙ্কার মধ্যে রয়েছেন। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। ভাগ্য পরিবর্তনের আশায় 2001 সালে দেশ ছেড়ে ইতালিতে আসেন কুমিল্লার আবু তাহের। সেখানে বসতি গড়ে পরিবার নিয়ে কাটিয়ে দেন দীর্ঘ 16টি বছর। 2 ছেলে 1 মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবসা বাণিজ্য সব গুটিয়ে ইতালি থেকে 6 মাস আগে চলে আসেন লন্ডনে। এখানে বাঙালি কমিউনিটি খুব ভালো এবং বাঙালি লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো। এখন আমাদের যে ব্রেক্সিটের যে ইস্যুটা, এটা আমাদের ভবিষ্যৎ অনিশ্চিতের মধ্যে পালা দিছে। সোমবার শুরু হতে যাচ্ছে ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট আলোচনা। এই প্রক্রিয়ায় অভিবাসন ও মুক্ত বর্ডার ইস্যু নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব এবং দর কষাকষি হবে বলে মনে করছেন অনেকে। ব্রেক্সিট ইস্যুতে আমার মনে হয় মুক্ত বর্ডার যে সংক্রান্ত যে ব্যাপারটা, এটাকে সবচাইতে গুরুত্ব দেওয়া হবে। এটা ব্রিটেন যেমন গুরুত্ব দিচ্ছে, ঠিক ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একইভাবে এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে। এখন দর কষাকষির একটা পর্যায়ে এসে এটা কোথায় যে দাঁড়ায়, এটা কিন্তু দেখার বিষয়। তবে আমার মনে হয় না যে এই ব্যাপারটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো রকম ছাড় দিতে চাইবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের যে মূল কনসেপ্ট, সেই মূল কনসেপ্টটাই কিন্তু মুক্ত বর্ডার। ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে যদি কঠোর নীতিমালা প্রণয়ন করা হয়, তাহলে ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে ব্রিটেনে অবস্থানরত ইউরোপিয়ান পাসপোর্টধারী এসব বাংলাদেশিদের অনেকেই। আর তাই কোনোভাবেই ব্রেক্সিট প্রক্রিয়াকে সমর্থন করছেন না তারা। আমরা অ্যাকচুয়ালি ব্রেক্সিটটা চাই না, আমরা ইউরোপের সাথে থাকাটাই চাই। এখন ব্রেক্সিট যদি কার্যকর করা হয়, আমরা যদি চলে যেতে হয়, তাহলে আমরা কি করব, এটা আমাদের ভেবে পাচ্ছি না। বিগত 5 বছরে ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে 1010 বাংলাদেশি পরিবার ব্রিটেনে পাড়ি জমান। কিছুটা উন্নত জীবনের আশা এবং সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে দীর্ঘদিনের ইউরোপ জীবন ছিন্ন করে এসব বাংলাদেশিরা পাড়ি জমায় ব্রিটেনে। এখন এই ব্রেক্সিট ইস্যুর কারণে শঙ্কায় রয়েছেন তাদের ভাগ্য। তাদেরকে কি ব্রিটেন থেকে বের করে দেওয়া হবে, নাকি
কঠিন সত্যের বেড়াজালে জর্জরিত করা হবে তাদের, এমন হাজারো প্রশ্ন দানা বাঁধছে তাদের মনে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার পরমাণু বোমা নিষিদ্ধের দাবিতে পথে নেমেছে নারীরা। শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন ব্র্যান্ড পার্কে সমবেত হন কয়েকশো নারী। তারা র্যালি করে জাতিসংঘের সদর দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ করে। 1915 সালে হেগ শহরে প্রতিষ্ঠিত নারীদের প্রাচীনতম সংগঠন উইমেন্স ইন্টারন্যাশনাল লিগ ফর পিস অ্যান্ড ফ্রিডমের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলা থেকে বেঁচে আসা মানুষের সংঘ হিবাকুশার সদস্যরা সহ বিভিন্ন দেশের নারীরা এতে অংশগ্রহণ করেন। বিশ্বের 130টি দেশের নেতা যখন জাতিসংঘে পরমাণু নিষিদ্ধ চুক্তি স্বাক্ষরে সমঝোতা আলোচনা করছে, তখন বিক্ষোভের মাধ্যমে এই ধরনের উদ্যোগের প্রতি সমর্থন জানানো হলো। মিশরের শীর্ষ সরকারি কৌঁসুলি হিশাম বারাকাতকে হত্যার দায়ে 30 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে কায়রোর একটি আদালত। 2015 সালে জুন মাসে গাড়ি বোমা হামলায় হিশাম বারাকাত নিহত হন। মিশরে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনি সরকারের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা। 2013 সালে মিশরের মুসলিম ব্রাদারহুড সমর্থিত সরকার উৎখাত হওয়ার পর থেকে বারাকাত হাজার হাজার ইসলামপন্থীদের বিচারের মুখোমুখি করলে দণ্ড দেয়া হয় শত শত ইসলামপন্থীকে। গেল বছর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করলে তাতে দেখা যায় কয়েকজন ব্যক্তি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং তারা হামাসের কাছ থেকে প্রশিক্ষণের জন্য গাজায় গিয়েছিল বলে জানায়। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আজ ক্রিকেট ক্লাসিকো, যে ম্যাচের জন্য ক্রিকেট পিয়াসীরা প্রতীক্ষায় থাকেন বছরের পর বছর ধরে। ক্রিকেটে ভারত পাকিস্তানের লড়াইয়ের জন্য পুরো দুনিয়ার থাকে একটু ভিন্ন রোমাঞ্চ নিয়ে। সেই রোমাঞ্চে আরো উত্তাপ বাড়িয়ে দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বলে। দীর্ঘ 10 বছর আইসিসির ইভেন্টের ফাইনালে মুখোমুখি দুই দল। কেনিংটন ওভালে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু, এরপর আনপ্রেডিক্টেবল তকমার যথার্থতা দিয়ে টানা 3 ম্যাচ জিতে ফাইনালে পাকিস্তান, আর ফেভারিটের মতো শুরু করে দাপটের সঙ্গে ফাইনালে ভারত। এবার লড়াই এই স্বপ্নীল ট্রফির জন্য। ফাইনাল বলে দুদলের ওপর থাকবে বাড়তি চাপ। শুধু ক্রিকেটের দৃষ্টিকোণ না, দুই দেশের রাজনৈতিক বৈরিতা এই দ্বৈরথে যোগ করে বাড়তি উন্মাদনা ও আগ্রাসন। পাকিস্তানকে হারিয়ে শুরু ভারতের, মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে ছন্দপতন হলেও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে আরও। ফাইনাল হওয়ায় আছে প্রত্যাশার চাপ, সেটা দ্বিগুণ করছে প্রতিপক্ষ পাকিস্তান বলেই। তবে এমন মহারণের আগে প্রতিপক্ষকে প্রাপ্য মর্যাদাটুকু দিচ্ছেন বিরাট কোহলি। সেই সঙ্গে নিজের অধিনায়কত্বে আইসিসি টুর্নামেন্টের প্রথম ফাইনাল স্মরণীয় করে রাখার প্রত্যয় ভারত অধিনায়কের। প্রথম ম্যাচের সঙ্গে এ ম্যাচের কোনো সম্পর্ক দেখি না আমি। অনেক দলই টুর্নামেন্টের শুরুটা দারুণ করলেও পরে হতাশ হয়েছে। আবার কিছু দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পও আছে। নিজেদের দিনে পাকিস্তান বিপজ্জনক দল। আমার বিশ্বাস খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল হবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেললেও এবারের পাকিস্তানের তরুণ দলটি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ফাইনালে। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে পাকিস্তানকে স্বস্তি দিচ্ছে ইনজুরি কাটিয়ে মোহাম্মদ আমিরের দলে ফেরাটা। সর্বোচ্চ 10 উইকেট নিয়ে আস্থা হয়ে উঠছেন আরেক পেসার হাসান আলী। এজবাস্টনের বিপক্ষে ম্যাচটি বারবার ঘুরে ফিরে আসলেও দলের কোচের আশা ফাইনালে দেখা মিলবে ভিন্ন এক পাকিস্তান দলের। প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে গেছি, এটা আমি কখনোই বলবো না। আমরা বিশ্বাস নিয়ে এসেছি যে ট্রফিটা আমরা জিততে পারি। এতদূর আমরা এসেছি, বাকি পথটাতেও সাফল্য পেতে চাই। আমরা প্রস্তুত দারুণ একটি দলের বিপক্ষে জিততে, খুব ভালো খেলতে হবে। কোহলি সরফরাজের অধিনায়ক হিসেবে আইসিসির কোন ইভেন্টের এই প্রথম ফাইনাল হলেও অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দুজনেই অধিনায়ক হিসেবে সফল। বিরাট কোহলি 2008 ও সরফরাজ আহমেদ 2006 সালে দলকে জেতান বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা। এবার ওভাল কাকে বিজয়ী করে তাই এখন দেখার। ভারত পাকিস্তান ম্যাচ মানে একসময় ছিল আগুনে লড়াই, কিন্তু গেল বছরে ভারতের আধিপত্যে সেই উত্তাপ কমে গেছে অনেকটাই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বলেই তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আর এতটুকু বলাই যায়, এই ম্যাচে লড়াইটা হবে মূলত ভারতের অভিজ্ঞতার সাথে পাকিস্তানের তারুণ্যের। লন্ডনের ওভাল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। ভারত পাকিস্তান ম্যাচের আগে কেনিংটন ওভালে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একাদশের ক্ষেত্রে ভারতীয় দলে একটি পরিবর্তন দেখতে পারার সম্ভাবনা থাকলেও পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে। অন্যদিকে মুখোমুখি লড়াইয়ে হার জিতের পরিসংখ্যান পাকিস্তানের হয়ে কথা বললেও সাম্প্রতিক শক্তির বিচারে এগিয়ে রয়েছে ভারত। ম্যাচের আগে ভেন্যু, দুদলের একাদশ ও সেখানকার আবহাওয়ার সবশেষ খবর নিয়ে
সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। ভারত পাকিস্তান দ্বৈরথ দেখার জন্য অপেক্ষায় থাকে পুরো ক্রিকেট বিশ্ব। গেল কয়েক বছর এই দল দুটি কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় তারা মুখোমুখি হয়ে আসছে শুধু আইসিসির ইভেন্টে। এই প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে ফরম্যাটের কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলছে ভারত ও পাকিস্তান। এর আগে 2007 ওয়ার্ল্ড টি-20 ফাইনালে খেলেছিল দল দুটি, যেখানে জয় পেয়েছিল ভারত। তবে ওয়ানডে পরিসংখ্যানে অবশ্যই এগিয়ে আছে পাকিস্তান। এখন পর্যন্ত দু দলের 128 দেখায় তাদের জয় 72টিতে, আর ভারত জিতেছে 52টি ম্যাচ। যেই মাঠে এবারের টুর্নামেন্টে প্রায় প্রতিটি ম্যাচে রান হয়েছে, আমরা সেক্ষেত্রে প্রত্যাশা করতে পারি ফাইনালও হতে যাচ্ছে একটা হাই স্কোরিং ম্যাচ। তবে লড়াইটা মূলত হবে পাকিস্তানের পেস অ্যাটাকের সাথে ভারতের ব্যাটসম্যানদের। এবারের আসরে পাকিস্তানের পেসাররা দুর্দান্ত পারফর্ম করে আসছেন। অন্যদিকে ভারতের ব্যাটসম্যানদের ফর্ম তুঙ্গে। পাকিস্তান এখন পর্যন্ত আইসিসির 2টি বৈশ্বিক ইভেন্ট জিতেছে, 1992 ওয়ার্ল্ড কাপ এবং 2009 ওয়ার্ল্ড টি-20। অন্যদিকে ভারত জিতেছে আইসিসির সবকটি টুর্নামেন্ট। ফাইনালে দু দলের একাদশ কেমন হবে তা নিয়েও আছে অনেক জল্পনা কল্পনা। পাকিস্তান এবারের আসরের প্রতিটি ম্যাচে নেমেছে ভিন্ন একাদশ নিয়ে। অন্যদিকে ভারত দলে আসতে পারে একটি পরিবর্তন। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকে বেশ কিছু ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি, তবে গেল কয়েকটি ম্যাচে আমরা কোনো বৃষ্টি দেখিনি। আর ফাইনালেও বৃষ্টি হবার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, যদিও মেঘের আনাগোনার সম্ভাবনা রয়েছে। লন্ডনের কেনিংটন ওভাল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। এবার ফিফা কনফেডারেশন কাপের খবর। আসরের উদ্বোধনী ম্যাচে দারুণ সূচনা করল স্বাগতিক রাশিয়া। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে রাশিয়ানরা। মূলত 2018 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই আসরের ভেন্যু ও আয়োজনে নিজেদের পরখ করছেন রাশিয়ানরা। সেন্ট পিটার্সবার্গে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খাগড়াছড়িতে আবারও পাহাড় ধস, 2 জনের মৃত্যু। রাঙামাটিতে ধসে প্রাণহানির 4টি কারণ চিহ্নিত। ক্ষতিগ্রস্ত পাহাড়ে ফের বসতি স্থাপন হবে মারাত্মক ঝুঁকি, মত বিশেষজ্ঞদের। নিরাপদ কর্মস্থল ও হামলার প্রতিবাদে বিএমএ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস 24 ঘন্টার জন্য বন্ধ, চরম দুর্ভোগে রোগীরা। মাদারীপুরের রাজৈরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত, আহত হয়েছেন 15 জন। ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ, দীর্ঘ যানজট। মশা নিধনে বৈষম্যের শিকার সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া রাজধানীর 16টি ইউনিয়ন। ওয়ার্ডগুলোতে মশা দমন কার্যক্রম যথেষ্ট নয়, অভিযোগ বাসিন্দাদের। এবং ঈদ উপলক্ষে দেশীয় কাপড়ের অন্যতম পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে জমে উঠেছে বেচা কেনা। নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে, যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।